আমরা পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আমরা পদার্থের চাপ, প্লবতা এগুলো নিয়ে আলোচনা করছি, যেগুলো তরল পদার্থে বা বায়ু পদার্থে নিমজ্জিত হলে তার প্লবতার বিষয়টি কিভাবে কাজ করে। আমরা পূর্বের আলোচনায় দেখছি যে এটা কোন তরল বা গ্যাসীয় পদার্থে কোনো পদার্থকে নিমজ্জিত করলে সাধারণত ওই তরল বা গ্যাসীয় পদার্থের ঊর্ধ্বমুখী বলের জন্য ওই বস্তুটা ওজনের বিপরীতে একটি বল লাভ করে, আর এই বলটাই হলো প্লবতা। তো যেটা আমি ওখানে দেখাচ্ছিলাম সেই অংশটা আমি আবারও এগেইন দেখাচ্ছি যে পার্শ্ব চাপগুলো একই গভীরতায় কাজ করে পরস্পরের বিপরীতে, ফলে পার্শ্ব চাপ এখানে ক্রিয়াশীল হয় না, এরা পরস্পরের ক্রিয়াকে নাকচ করে। কিন্তু ঊর্ধ্বমুখী চাপ এটা বেশি গভীরে কাজ করে, আর নিম্নমুখী চাপ এটা কম গভীরতায় কাজ করে। ফলে দেখা যায় ঊর্ধ্বমুখী চাপটা ওই নিম্নমুখী চাপের চেয়ে অনেক বেশি জোরালো হয়, মানটার অনেক কম বেশি হয়। যেমন ধরো এটার মান হয়তো 7, এট দ্য সেম টাইম এটার মান হয়তো 3, আর এখানে যদি এটার মান 5 হয় তো এটার মানও 5। ফলে 5-এর ক্রিয়া একটা প্লাস যদি হয় আর একটা মাইনাস, ফলে এরা পরস্পরের ক্রিয়াকে নাকচ করে। কিন্তু এই যে 7 আর 3, এই যে নিচে যে বলটা 7 আকারে কাজ করছে, এই বল ওই 3 বলের ক্রিয়াকে নাকচ করে দেওয়ার পর তার লব্ধি বল তখনও 4 থাকে। এই 4 বলের কারণে বস্তুটা ঊর্ধ্বমুখী একটা বল লাভ করবে, যেটা ওজনের থেকে বিয়োগ হয়ে যাবে। এই বস্তুর ওজন বল যদি হয় mg, সেই ওজন বল mg থেকে এই 4 বল কিন্তু বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হয়ে যাওয়ার পরে যে বলটা থাকবে সেই বলটা অনুভব করবে। এই জন্য নিমজ্জিত অবস্থায় কোনো বস্তুকে আমরা হালকা মনে করি, ঠিক তো নাকি? একটা ভারী বস্তুকে তুমি এমনি পানির ভিতরে নিয়ে গিয়ে ধরো, দেখো যে ওটা অনেক হালকা লাগবে, কিন্তু পানির ওপরে তুললে দেখবে সেই ভারী। এটা এই প্লবতার জন্যই মূলত হয়ে থাকে। তো আশা করি এটা ক্লিয়ার। এরপরে দেখো প্লবতার ইকুয়েশন। এই যে ভি রো জি, প্লবতাটা কাজ করে মূলত এই যে দেখো আমি একটু আগে যে লিখলাম, ঊর্ধ্বমুখী বল বিয়োগ হলো কি নিম্নমুখী বল, ঊর্ধ্বমুখী বলের ইকুয়েশন, নিম্নমুখী বলের ইকুয়েশন, সেখান থেকে বিয়োগ করে এই যে H2 বিয়োগ H সমান হলো কি গভীরতা H, সেখান থেকে এই H এ সমান হলো ভি, এই হলো তোমার ভি রো জি। কি বুঝতে পারছো? এখানে তোমার মনে হতে পারে স্যার যে এই যে F2 আর F1 বল কোনটা, এই যে নিচের বল হলো F2, উপরের বল হলো F1, আর এদের উপর ক্রিয়াশীল বল এটা কিভাবে আসলো? তোমার নিশ্চয়ই মনে আছে চাপ পি সমান কি এইচ রো জি না? তো এই চাপ মানে হলো কি এফ ভাগ এ না? জি স্যার, এফ ভাগে সমান কি এইচ রো জি। এইচ রো জি। তাহলে প্রথমটা যদি হয় H1, ক্ষেত্রফল একই, তাহলে সেক্ষেত্রে বল F1 সমান কি হবে? এ H1 রো জি। দ্যাটস লাইক H2 জি হলে স্যার। কি হবে? F2 H2 রো জি। আশা করি বুঝছো। আর জি স্যার। H2 থেকে H1 বিয়োগ দিলে এই যে ধরো এটা হলো H2 এর মান, গভীরতা কিন্তু এই যে এইটুকু হলো H2, মানে গভীরতা উপরিতল থেকে ওই পর্যন্ত হলো H2, আর এই গভীরতাটা হলো H1, এই যে এইটুকু হলো শুধু H1। এইটা বিয়োগ করলে এই যে এই H-টা পাওয়া যায়, মিলাই নাও। জি স্যার, পাওয়া যায় এটা। হ্যাঁ, তুমি দেখো তো এই বইতে যত সুন্দর করে দেওয়া আছে, তোমার বইতে খোঁজো তো আছে ওইরকম কিছু? না স্যার, এরকম তো দেখলাম না, শুধুমাত্র সূত্র দেওয়া, কিন্তু প্রতিপাদন করা নাই কোনো রকম। কোনো বেশিরভাগ বুঝি ক্ষেত্রে নাই, এমনটা দেখা যায়। কোনো বুঝি নাই। এটা দুর্ভাগ্য, এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের শিক্ষা ব্যবস্থা এরকম একটা অবস্থার দিকে এগোচ্ছে।
তো এখন কোন বস্তুকে সূত্রগুলো আমরা ডুববে না শিখেছি already ভাসবে, দেওয়া নাই। ডুববে না ভাসবে, এটা ডিপেন্ড করে বস্তুর ওজন ডাব্লু, এটা খাড়া নিচের দিকে ক্রিয়া করে, তাই তো করে নাকি? এখন জি বস্তুটা স্যার। কখন ডুববে কখন ভাসবে, এই যে বস্তুর ওজন যে খাড়া নিচের দিকে ক্রিয়া করে, এই নিচের দিকে ক্রিয়া করে, আর ওজন আর প্লবতা বল কাজ করে কোন দিকে? উপরের দিকে না? তাহলে প্লবতা বল কাজ করে উপরের দিকে, এটা ডাব্লু 2 মনে করো, আর ওজন বল কাজ করে ডাব্লু 1 নিচের দিকে। তাহলে নিচের নিচের দিকের দিকে। বল বড়, আর এই যে দেখো নিচের দিকের বল বড়, ঊর্ধ্বমুখী বল ছোট, ডাব্লু 2 রাখি ছোট, তাহলে সেক্ষেত্রে বস্তু ডুবে যাবে। জি স্যার, ডুবে যাবে নিচের তখন। দিকের ওজন বল বেশি, ঊর্ধ্বমুখী বল কম, তাহলে কি হবে? ডুবে যাবে। আবার ডুবে যদি যাবে। দুটাই সমান সমান হয়, তাহলে কি হবে? ডুবে ভাসবে। বস্তুটা ডুববে কিন্তু ভেসে ভেসে থাকবে, এদের নিমজ্জিত অবস্থায় ভাসবে। এক্ষেত্রে বস্তুর ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান, মানে বস্তু যেটুকু ওজন হারাবে সেটা তার অপসারিত তরলের ওজনের সমান হবে। আর উল্টাটা কি? যে বস্তুর ঊর্ধ্বমুখী বলটাই বড়, তার ওজন বলটা ছোট, ডাব্লু 1 ওজন বল ইজ লেস দেন ডাব্লু 2, অর্থাৎ সেক্ষেত্রে প্লবতার মানটা বড় আর ওজন বলটা ছোট। যে লেখা আছে ওজন বলের চেয়ে তরলের প্লবতার মান, ঠিক আছে? তখন কি হবে? তখন বস্তুটা আংশিক নিমজ্জিত হবে, অর্থাৎ কিছু অংশ ডুবে যাবে আর বাকি অংশ ভেসে থাকবে। এই যে আমরা যে বিভিন্ন শোলা বল দেই, বিভিন্ন প্লাস্টিকের কর্ক দেই, এগুলো কিন্তু এরকম হয়, কিছু অংশ ডুবে যায় আর বাকি অংশ ভেসে থাকে। ক্লিয়ার? হ্যাঁ। জি স্যার, ক্লিয়ার। আজকে আমাদের পড়া এ পর্যন্তই থাকবে। তো আজকে আমি যা পড়ালাম খুব সংক্ষেপে, প্রথম ভিডিওতে আমাদের আছে চাপ কাকে বলে, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে। ক্ষেত্রফল যত ছোট হবে চাপ তত বেশি হবে, এই জন্য কোনো একটা বস্তু যত সরু হয় তার চাপের মান কিন্তু তত বাড়ে। দ্বিতীয় হলো তোমার, আমরা পড়েছি ঘনত্ব একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। এরপরে পড়েছি হলো প্লবতা, কোন তরল বা গ্যাসীয় পদার্থে নিমজ্জিত বস্তুর ঊর্ধ্বমুখী বল। এই প্লবতার সাথে আর্কিমিডিসের সূত্র পড়েছি, তার সূত্রের মৌলিক কথাগুলো এরকম ছিল যে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণরূপে তরল বা গ্যাসীয় পদার্থে নিমজ্জিত করলে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। এই আপাত হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। এবং আর্কিমিডিসের সূত্রের অভিজ্ঞতা থেকে আমরা কোনো বস্তু ডুববে না ভাসবে তার সাথে প্লবতাকে সমন্বয় করে আমরা এটাও পড়লাম যে বস্তুর ওজন যদি বস্তুর ওজন যদি তরলের মানে প্লবতার সমান হয়, আমরা ঘনত্ব দিয়ে যদি তুলনা করি তাহলে বস্তুর ঘনত্ব আর তরলের ঘনত্ব যদি সমান হয় তাহলে বস্তুটা ডুবে ভাসবে। বস্তুর ওজন বেশি বা তার মানে ঘনত্ব বেশি, প্লবতা কম, যদি এরকম কন্ডিশন হয় তার মানে ঘনত্ব কম, সেক্ষেত্রে বস্তুটা ডুবে যাবে। আর যদি বস্তুর ওজনই কম হয় বা ঘনত্ব কম হয় আর তরলের ওজন মানে প্লবতা বল বেশি অর্থাৎ ঘনত্ব বেশি, তাহলে বস্তুটার আংশিক ভাবে ডুবে যাবে এবং তারপরে বাকি অংশ ভেসে থাকবে। আমরা আজকের এই রুলস পর্যন্তই মূলত পড়েছি। তো এর মধ্য দিয়ে আজকের আলোচনা শেষ করছি। নেক্সট দিনে ইনশাল্লাহ এর অবশিষ্ট যে অংশগুলো আছে, অর্থাৎ প্যাসকেলের সূত্র, তার গাণিতিক প্রয়োগ, বিশেষ করে হাইড্রোলিক প্রেসের ক্ষেত্রে, এরপর এলাস্টিসিটি, পদার্থের চতুর্থ অবস্থা সহ প্রয়োজনীয় অন্যান্য অংশগুলো আমরা ইনশাল্লাহ পড়ব। এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।